এখন এই দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি, এখনও শুনতে হয় আমরা পাকিস্তানের অঙ্গরাজ্য। কারণ পাকিস্তানি বাহিনী, বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি ভারত, পাকিস্তানি বাহিনী নাকি কি ভারতীয় বাহিনী পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং এই দেশ তো স্বাধীন হয় নাই, এখনো পাকিস্তানের অঙ্গরাজ্য আছে। বলেন 75 উল্টা হয়ে গেছে, হ্যাঁ। মানে বলা হয় যে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, সুতরাং এই দেশ স্বাধীন হয়নি এবং আমরা ভারতের শাসনে আছি, এরকম একটা কথা বলে একদল লোক, আরেক দল বলে যে আমরা পাকিস্তানের শাসনে আছি। পাকিস্তানের অঙ্গরাজ্য আছে, আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। হ্যাঁ, তো এইটা যদি 54 বছর পরেও আসি শুনতে হয়, তাহলে আমরা দেশটা কোথায় দাঁড়াবো? অর্থাৎ বিভক্তিটা, আমি বলছি রাজনৈতিক যে বিভক্তিটা, এই বিভক্তিটা তো আমার কাছে মনে হয় পিছু টানবে, আপনার আগাইতে দিবে না। সুতরাং রাজনীতিবিদদের ভিতরে আপনার দেশপ্রেম এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নেওয়া, দেশকে অগ্রগতির পথে এক হয়ে চলা, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিযোগিতাও থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। গণতন্ত্রের কথা তো এইটাই হবে। আর জনগণকেও কিন্তু আইন মানার একটা প্রশিক্ষণ, আইন সুশাসন আছে। সুশাসন কি সবসময় বল প্রয়োগ করে আইন ফোর্স করে পালন করানো যাবে? পরিস্থিতিটা এমন, ধরেন সমাজতান্ত্রিক বিপ্লব হলে এর পরেও ধরেন রাশিয়া বলেন, চীনে বলেন, তাও 1 যুগ 2 যুগ লাগছে মানুষের মনোজগতের কালচারাল বিপ্লব করতে। আমাদের তো অভ্যুত্থান হয়েছে, আমরা তো দেশের স্বাধীনতার পরে যাত্রাটা শুরু এভাবে করতে হতো, কিন্তু সেটা তো আমরা জাতি গঠন করতে পারিনি। এখন ধরেন ভারতের সাথে আপনার আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলা শুরু হলো, দেখবেন ভারতের সাপোর্টার পাবেন। আবার পাকিস্তানের সাথে খেলা শুরু হলে পাকিস্তানের সমর্থক পাবেন। তো দুর্ভাগা জাতি, 54 বছরে জাতি গঠন করতে পারেনি। আরেকটা তুষার ভাই কিন্তু বলছে একটা কথা, উনি বিজ্ঞানের ছাত্র, আমি বলি প্রবাসীরা কিন্তু আর বিদেশে নিবেই না। আমি বলবো নিবেই না, কারণ আমি লিখেছি এবং সেখানে এখন 4র্থ শিল্প বিপ্লবে উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বে এখন মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকগুলো 11টা সংস্কার কমিশন করা হয়েছে, শিক্ষা কমিশন কিন্তু নাই। আমি লিখেছি বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী না। এবং আরও একটা কথা হচ্ছে, আমাদের ইংরেজি বাংলা আর ইংরেজি 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে যা মাস্টার্স পর্যন্ত দেয়। অর্থাৎ একটা ছেলে বা একটা যুবক যদি মাস্টার ডিগ্রি প্রাপ্ত হয়, সে কিন্তু সে আর ওই শিক্ষার বাইরে কম্প্রোমাইজ করতে পারে না। সুতরাং কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না, 12 প্রকার চিন্তা করি, জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। আপনি লক্ষ্য করেন, এই জন্য আমার মনে হয় শিক্ষা, বিশেষ করে আমি বলবো এই শিক্ষা যেমন 12 প্রকার জাতি এখানে চিন্তা করতে হবে। হ্যাঁ, শিক্ষা সব থাকবে, কিন্তু যতটুকু প্রয়োজন। আমাদের ঘনবসতি দেশ, 18 কোটি জনগণ, আমাদের তো প্রবাসের লোক পাঠাতে হবে। কিন্তু এখন খালি কয় টেকনিক্যাল এডুকেশন দিয়ে কোনো লাভ হবে না। আপনার রোবট, আইওটি, ডাটা সায়েন্স, এইসবের পিছনে আপনার লোক লাগবে। এগুলা এখন আমাদের কাজের ক্ষেত্রগুলো আরো বিস্তৃত করা দরকার, আরো সক্ষমতাটা বিভিন্ন ক্ষেত্রে আরো তৈরি করা দরকার। হলো তুষার ভাই খুব প্রাঞ্জল ভাষায় নতুন তথ্য দিয়েছেন, তার সাথে একমত। আমি শুধু একটা জায়গায় আমি কিন্তু বলবো, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক কালচার তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশটা সঠিক রাস্তায় যাকে বলা হয় সেই জায়গা থেকে আসলে। হ্যাঁ, আর এই মুহূর্তে হচ্ছে অভ্যুত্থানের শক্তিকে এক জায়গায় একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একেবারে আন্তরিক হতে হবে। এবং সরকার যেহেতু দুর্বল, এই সরকারকেই সহযোগিতা করতে হবে। কারণ হচ্ছে যে একটা নির্বাচন তো সবগুলো স্টেক হোল্ডারের সহযোগিতা না পেলে তো হবে না। এখন ধরেন আমাদের এই দেশে এখন ধরেন সরকার, ইলেকশন কমিশন, তারা ধরেন আন্তরিক চেষ্টা, দুর্বলতা থাকুক সবলতা, নির্বাচন দিতে তো আন্তরিক, কিন্তু তারপরে হচ্ছে রাজনৈতিক দল এবং ভোটার। রাজনৈতিক দলগুলো তো মরিয়া, মানে সংসদে যাওয়ার জন্য মরিয়া। সুতরাং এই জায়গায় তারা যে কী ঘটনা ঘটাবে এটা তো জানি না। আমরা এটাই বলবো যে রাজনৈতিক যুদ্ধ নয়,
রাজনৈতিক সহনশীলতাটা দরকার এখন। তাহলেই গণঅভ্যুত্থানের শক্তি, আওয়ামী লীগ নাই, এই যে দলগুলো আছে তারা তো অভ্যুত্থানের শক্তি, তারা অন্ততপক্ষে নির্বাচন তো সরকার একটা তৈরি করার জন্যে জনগণকে নির্ভয় দেবে যাতে তারা ভোট দিতে পারে, এবং একটা নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প আমাদের হাতে নাই। সম্পূর্ণ একমত। কারণ সংক্ষেপে গণ অভ্যুত্থানের সফলতা ওইখানেই যে একটি গণতান্ত্রিক শাসন বাংলাদেশে এসেছে। ফলে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একটা চমৎকার নির্বাচনের মধ্যে দিয়ে, একটা সহনশীল পরিবেশ তৈরির মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে অতীতের চাইতে তারা ভালো, অতীতের চাইতে তারা সামনের দিকে ইতিবাচকভাবে এগিয়ে চলেছেন। অতীতের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে সেটা কোনোভাবে গণ অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করবে না, এবং বিভিন্নভাবে গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। জি, আসলে প্রশ্ন হচ্ছে প্রতীক্ষা কতদিন করব? আজকে 54তম স্বাধীনতা দিবস, ওই যে 80 বছরের একটি ইয়ে চলছে, সার্কেল ঠিক আছে, কিন্তু গাড়িটা তো ঠিক মতো চলতে হবে। এখন ধরেন আমরা সকল সম্ভাবনার পথ কিন্তু নষ্ট করেছি। এখন তারেক রহমান 25 তারিখে আসবে, তিনি নিজেও বলেছেন, আগে বলেছে এই আসলো, বিএনপির থেকে অফিসিয়ালি বলেছে, তিনি নিজেও বলেছেন 25 তারিখে আসবে, এবং তাকে রিসিভ করার জন্য প্রস্তুতিও চলছে। সুতরাং তিনি আসবেন। আমি তুষার ভাই ওই কথাই বলবো, তিনি যে সম্ভাবনা, ধরেন বিলেতে বহুদিন ধরে আছে, আমরাও গেছি, সেখানে তো পুরো জিনিসটা অটোমেশনে, মানুষ চালায় না। ধরেন কত পুরানো, পৃথিবীর পুরানো একটা শহর, কিন্তু সেই শহরটায় কোনো রাস্তাঘাটে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য কোনো লোক নাই, অথচ সব চলছে শৃঙ্খলিতভাবে, সব কিছু নিয়ম অনুযায়ী চলছে। তো এখন এই জন্য বলছি যে আমাদের দেশে যেটা প্রধান সংকট, সেটা হলো দুর্নীতিটা পুরো গ্রাস করে ফেলেছে। আমি কিন্তু দুর্নীতিটাকে 1 নম্বর প্রবলেম হিসেবে দেখি। অর্থাৎ মানুষ যদি, সরকার যারা চালাবে, এবং জনগণকে দায়ী করে লাভ নাই, সুযোগ পেলে দুর্নীতি করবে। আমি বলবো এই যে 54 বছরে মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তন তো এটা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে নাই, এবং তারেক রহমান সাহেব এসেও কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাবেন না, তার কাছে প্রত্যাশাই থাকবে। এই সমাজ বিনির্বাচনের জন্য বহুত সময় নেবে। অর্থাৎ তিনি এসে যে তুষারভাই যে কথাগুলি বলছে, অনেকগুলো প্রত্যাশা। আমার প্রত্যাশা হলো দুর্নীতিতে অনেক দেশে আইন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট আছে। এই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে, আমি জাস্ট একটা উদাহরণ দিই, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড নিক্ষেপ প্রকট হারে ধারণ করেছিল, অ্যাসিড মারা, কিন্তু সেটা আইন করা হলো ক্যাপিটাল পানিশমেন্ট, এখন অ্যাসিড মারা নাই। তো সুতরাং ক্যাপিটাল পানিশমেন্ট এটা করবে, দুর্নীতি কন্ট্রোল করবে, এবং তার সরকারে দুর্নীতি একদম জিরো, প্রকৃত অর্থে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। 1, 2 হলো আইনের শাসন, সুশাসন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সবচাইতে বড় দরকার সহমত।